আমরা যে টপিক নিয়ে কথা বলা শুরু করছিলাম সেটা হচ্ছে আমাদের রিলিফ ডিভাইস বলা হয়। তোমরা আমার কথা শুনতে পারতেছো তো? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তো রিলিফ ডিভাইস নিয়ে কথা শুরু করছিলাম। এখানে বেশ কয়েকটা চিত্র গত দিন দেখানো হয়েছিল, যেগুলো হলো এক ধরনের স্পেশাল টাইপ অফ ডিভাইস ইউজ করা হয় বড় ভেসেলকে। তোমাদের যে ডিস্টিলেশন কলাম আছে, ইভাপোরেটর আছে, হিট এক্সচেঞ্জার আছে, এইগুলাকে রক্ষা করার জন্য। কারণ এগুলা তো একটা বড় জিনিস, এটা ব্রাস্ট আউট হলে আহ মানে হাই প্রেসার সিচুয়েশন থেকে রক্ষা করার জন্য এই ডিভাইস গুলো ব্যবহার করা হয়। প্রেসার রিলিফ সিস্টেম, প্রেসার সেফটি বাল্ব, এগুলাকে বাল্ব বলতেছে। আরেকটা হচ্ছে রাপচার ডিস্ক, মানে ডিস্কের একটা ফেটে যায়, সো এই জন্য এটাকে রাপচার ডিস্ক বলে, এরকম কনফিগারেশনে থাকে। বাল্বের কথা বলা হচ্ছে, বা প্রেসার সেফটি বাল্ব। সেফটি বাল্ব বলা হয় যখন হচ্ছে গ্যাস বা কম্প্রেসিবল ফ্লুইড কে হ্যান্ডেল করতেছে, তখন সেফটি বাল্ব। আর যখন ইনকম্প্রেসিবল বা স্পেশালি লিকুইড কে হ্যান্ডেল করতেছে, সেটা হচ্ছে ওই একই জাতীয় ডিভাইসের বলা হয় হচ্ছে প্রেসার রিলিফ বাল্ব। সো এই হলো এখানের ব্যাপার। তো আমাদের ওভার দ্য টাইমে, সো আমাদের হাই প্রেসার সিচুয়েশনটা তাহলে আমাদের কেন তৈরি হয়, সেটা হচ্ছে কি কারণে হয়। আমরা বলছিলাম যে যদি কোনো আশপাশে আগুনের সংস্পর্শ থাকে, কোনো লাইন ব্লক হয়ে যায়, এখানে কোনো লাইন ব্লক হয়ে গেল, আপস্ট্রিম আপস্ট্রিম বলতে বোঝাচ্ছে যে প্রসেসটা জাস্ট আগে ব্লক হয়ে গেল, পানি আসতেছে না, সো হিটেড হয়ে গেল, ধরো ঠান্ডা হওয়ার জন্য যেটুকু দরকার আছে সেটা হচ্ছে না। ডাউনস্ট্রিমে প্রবলেম হতে পারে, কম্প্রেস গ্যাস চলে আসতে পারে। সো অথবা যে পুরো প্রসেসটা চালাচ্ছে স্ক্যাডা মেশিনে বা এমনি ম্যানুয়াল কন্ট্রোল করতেছে, সেখানে হয়তো কোনো কারণে ভুল করে একটা পাইপের জায়গায় একটু বেশি কম হয়ে গেছে, সো এই জন্য প্রেসার ক্রিয়েট হয়। প্রেসার ক্রিয়েট হলে বড় ডিভাইসটা যদি ভেঙে যায় তাহলে সমস্যা, সেই জন্য এই ক্ষুদ্র ডিভাইস গুলো থাকে যেটা হচ্ছে আমাদের এই করা হয়। এই প্রেসার রিলিফ সিস্টেমে আমরা প্রথমে বেশ কিছু ডিভাইসকে দেখানো হয়েছিল, এবং এছাড়া কিছু জিনিস আছে যে এটাকে পরিশোধন করে, যেটা আরো এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ার বা এরকম যারা থাকে তারা আরো ম্যানেজ করে থাকে। সেটা হচ্ছে ফ্লেয়ার, স্ক্র্যাবার জাতীয় জিনিসগুলো। ফ্লেয়ার হচ্ছে পুরায় ফেলতেছে, ইনসিনারেশন হচ্ছে ইনসিনারেট করে সলিডটাকে করা হয়। ফ্লেয়ার হচ্ছে গ্যাস জাতীয় জিনিস থাকলে। স্ক্র্যাবার হচ্ছে সাধারণত ডিস্টিলেশন কলাম বা প্যাক টাওয়ারের মতো যে জিনিসগুলো আছে, ডিস্টিলেশন কলামে প্যাক টাওয়ার, প্লেট, ট্রে ইত্যাদি জাতীয় যেগুলো আছে, সেই ধরনের ডিস্টিলেশন কলামের মাধ্যমে লিকুইড ভেপারকে সেপারেট করে আলাদা করা হয়। এই হচ্ছে এখানে আমাদের সেফটির, মানে এই ধরনের ডিভাইস গুলোর কাজ। এই যে হাই প্রেসার হচ্ছে সেই হলুদ রঙের ডিভাইস গুলো ইউজ করে থাকে। সো আনসেফ লেভেলে গেলে আমরা সাধারণত এটা করে থাকি। আর এখানে আমরা কারণগুলা লিখে রাখছিলাম যে কি কি কারণে আমাদের হাই প্রেসার সিচুয়েশন ক্রিয়েট হয়। তো আমাদের এই যে ডিভাইস গুলোর নাম বলা হয়েছে আর কি, স্ট্যান্ডার্ড রিলিফ বাল্ব প্রসেস গুলো ছিল, যে একটা প্রেসার ভেসেলকে রক্ষা করার জন্য রিলিফ সিস্টেম থাকতেছে। যদি সেখান থেকে যে রিলিফ সিস্টেমের ভিতরে যে পদার্থটা আসতেছে বের হচ্ছে, সেটা তো এনভায়রনমেন্টে বা আশপাশে পড়লে ক্ষতির কারণ হতে পারে। যদি টক্সিক বা করোসিভ ম্যাটেরিয়াল থাকে, টক্সিক ম্যাটেরিয়াল যদি থাকে, যেমন গ্যাস যদি টক্সিক হয়, সো সেটাকে অনেক ট্রিট করা হয়। কিন্তু যদি টক্সিক না থাকে, যেমন পানি বের হয়ে যাচ্ছে, তাহলে তো কোনো সমস্যা নেই, পানি চলে গেল। কিন্তু স্টিম যদি হিটেড থাকে, তখন সেটাকে মানে ম্যানেজ করার একটা প্রয়োজন রয়েছে। এই হলো ব্যাপারটা। আচ্ছা, এটা হলো নামগুলা বলা হয়েছে। সো আমরা রিলিফ ডিভাইস যে জিনিসটা আছে, সেটাতে আমাদেরকে আহ কখন লাগে, আমরা তো সব জায়গায় রিলিফ ডিভাইস
এটা হচ্ছে এজ এ ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের বুঝতে হবে যে সব জায়গায় তো আমরা খরচ বাড়াইতে পারি না, আমরা অপটিমাইজ করার চেষ্টা করি যে কোন কোন জায়গায় লাগবে। সো ওয়ে শুড ইনস্টল, কোথায় ইনস্টল করতে হবে সেটা, এবং কি কি টাইপের রিলিফ ডিভাইস আছে অলরেডি তোমাদের কিছু ছবি দেখানো হয়েছে বোঝার জন্য, এবং পরবর্তীতে যে ডাটাটা আছে সেটার সাথে সাইজিং করা হয়। সাইজিং বলতে আমরা বুঝি যে কোনো ইকুইপমেন্টের আকার আকৃতি, মানে জিওমেট্রিক্যাল আকৃতি। এখানে হচ্ছে তোমার যে ফ্লোটা হচ্ছে তার এরিয়াটা কতটুকু, কত ডায়ামিটারে সে ফ্লোটা করবে, কতটুকু এরিয়া ফেটে যাচ্ছে, সেই আকার আকৃতিটা বের করা হচ্ছে সাইজিং বলে আর কি। আমাদের 4th ইয়ারে যাওয়ার পরে দেখতে পারবা যে আমাদের একটা অংশই আছে বিভিন্ন ইকুইপমেন্টের সাইজিং করতে হবে তোমাদেরকে, ওই ডিজাইন যে সেকশন আছে সেখানে সাইজিং করতে হবে। সো মানে আকার আকৃতি কতটুকু হতে পারে সেটা, তারপর আরো ডিটেল ডিজাইন যখন থাকে তখন সেটা অন্য কাজ আর কি। সো এইটা সাইজিং বলতে হচ্ছে বেসিক্যালি যে নর্মাল আকার আকৃতি বুঝাচ্ছে আর কি। রিলিফ ডিভাইসের কিছু কথা বলছে যে আমাদের রিলিফ ডিভাইস যদি খুব ক্যাপাসিটিটা ছোট হয়ে যায় তাহলে দেখা যাবে যে এটা প্রোটেকশনটা খুব ভালো দিচ্ছে না, আবার বড় হলে হচ্ছে আনস্টেবল হয়ে যাবে। যদি ছিদ্রটা বড় হয়ে যায়, যে বের হয়ে যাচ্ছে রাপচার ডিস্ক ভেঙে যাওয়ার ফলে, সেটা তোমাদের সেই পর্যায়ে খুব বেশি কিছু করবে না। কন্টেইনমেন্ট সিস্টেম ক্যাপাসিটি আর ওভারঅল রিলিফ মেথড যেটা আছে, ওভারঅল রিলিফ আমরা অলরেডি দেখানো হয়েছে যে কি কি রিলিফ ডিভাইসের সাথে রিলিফ থাকে, ওভারঅল সিস্টেম কি কি থাকে সেটা কথা বলা হয়েছে যে ওভারঅল সিস্টেমটা কি। কন্টেইনমেন্ট কথাটা আমরা আসলো কেন, কন্টেইনমেন্ট সিস্টেমটা হচ্ছে যে যদি কোনো জিনিস করোসিভ বা এরকম জিনিস, গ্যাস হোক, সলিড হোক বা লিকুইড হোক, সেটাকে আমরা কিভাবে কন্টেইনমেন্ট করতেছি, ফার্দার প্রসেসিং এর জন্য পাঠায় দেয়, সেটাই হলো কন্টেইনমেন্ট সিস্টেম। রিলিফ সরাসরি পাঠায় দেওয়া যাবে না। সো রিলিফ সিস্টেমে এই জিনিসগুলো আমরা, সরি স্লাইড অটো ঘুরে গেছে কম্পিউটারের সিস্টেম। তো এটা হলো ব্যাপারটা। তো আমাদের এখানে যে বইটা আমরা তোমাদেরকে শেয়ার করে দিছি অলরেডি, তো বইয়ে এখানে খুব সুন্দর করে বেশ কয়েকটা কনসেপ্টের জন্য তোমাদের বলে দিছে আর কি, যে সংজ্ঞাগুলা দিয়ে দিছে। এই সংজ্ঞাগুলা একটু দেখতে হবে আর কি। একটা হলো এই সংজ্ঞাগুলোর কথাগুলাই বলা হয়েছে সেট প্রেসার। সেট প্রেসারটা হচ্ছে যে প্রেসারটাতে আমাদের আরেকটু আগে ছবি না দেখাইলে তো বুঝতে পারবা। এই না, এটা না, রিলিফ ডিভাইস লোকেশন। আচ্ছা, আমাদের এই ছবিটা ইম্পর্টেন্ট, কারণ এটা না বুঝলে ওই কথাগুলো বোঝা মুশকিল হয়ে যায়। সো আমাদের যখন রিলিফ ডিভাইসটা থাকে, প্রেসার যখন হাই প্রেসার সিচুয়েশন অর্থাৎ আন্ডার কন্ট্রোলের বাইরে চলে যেতে থাকে নর্মাল অবস্থা থেকে, তখন এটা আমাদের একটা প্রেসার দেওয়া আছে যেখানে হচ্ছে এটা হলো সেট প্রেসার। এই প্রেসারে হইলেই এটা কি হতে পারে, আমাদের রিলিফ ডিভাইসটা অ্যাক্টিভ হয়ে যাবে, মানে আর ম্যাক্সিমাম অ্যালাউয়েবল প্রেসারটা হচ্ছে সাধারণত সেট প্রেসারের 10% উপরে ধরা হয়। মানে এর উপরে গেলে অ্যালাউয়েবল প্রেসারের একটা কথা হচ্ছে ম্যাক্সিমাম অ্যালাউয়েবল প্রেসার। এই এই প্রেসারের উপরে গেলে কি হবে, আমাদের ভেসেলটা ফাইটা যাওয়ার চান্স বেশি। সো এই প্রেসারটা যখন বাড়তে বাড়তে এই অ্যাক্টিভেট হয়ে যাওয়ার জন্য আস্তে আস্তে সে গ্যাসটাকে নিঃসরণ করে দেয়, যার জন্য সে আবার নর্মালে চলে আসে যদি রিলেটিভ ডিভাইস কাজ করে। আর না কাজ করলে এটা, সো ওভার প্রেসার সিচুয়েশনটা হচ্ছে যে সেট প্রেসার থেকে যতটুকু উপরে থাকতেছে সেটা হচ্ছে ওভার প্রেসার সিচুয়েশন। আর একুমুলেশন হচ্ছে যে ম্যাক্সিমাম অ্যালাউয়েবল প্রেসারের উপরে যা থাকতেছে, মানে এটা কিন্তু ডেঞ্জারাস পিরিয়ড। হ্যাঁ, যে কোনো সময় এটা অ্যাক্সিডেন্টের চান্স আছে, তখন ওয়ার্নিং বাজা শুরু হইলো তোমার ইন্ডাস্ট্রিতে। তোমরা অনেক মুভি বা আমাদের দেশে খুব বেশি ফায়ার ড্রিল হয় না, বাইরের দেশে ফায়ার ড্রিল হচ্ছে কমন জিনিস, ইউনিভার্সিটি বলো, সেখানে ফায়ার আসতে পারে, সেই ক্ষেত্রে তখন ওয়ার্নিং বাজে। ভার্সিটি হলে যদি থাকো বা ইয়েতে থাকো, দেখবা যে ক্লাস করতেছো, হঠাৎ এটা ফায়ার ড্রিল হচ্ছে, যে মানুষজন যাতে ওই পার্টিকুলার জায়গাগুলোতে যাইতে পারে প্রতি মাসে বা 2 মাস 3 মাস পর পর।
সো ফায়ার ড্রিলের কারণটা হচ্ছে, সো এরকম ইমার্জেন্সি সিচুয়েশন স্পেশালি ইন্ডাস্ট্রি গুলাতে যেগুলাতে অটোমেশন ভালো মতো আছে, সবার কাছে তো আর রুলস রেগুলেশন মাইনে ইন্ডাস্ট্রি বানায় নেয়, অনেকগুলো অনেক পুরনো যেগুলো হচ্ছে সেটা না। তো ওইসব সিস্টেমে এই অ্যালাউবল প্রেশার উপরে গেলে ওয়ার্নিং মেসেজ নর্মাল মানুষজনকে সরায় ফেলা, যে ইমার্জেন্সি স্টাফ ছাড়া সব সরে যেতে হয় আর কি। সো অ্যালাউবল সেট প্রেশার এইটা হচ্ছে এই। সো এই কয়েকটা কনসেপ্ট তোমাদের বুঝতে হবে। ম্যাক্সিমাম প্রেশার, তা ওভার প্রেশারটা বুঝলাম। ব্যাক প্রেশারটা হচ্ছে ব্যাক প্রেশারটা হচ্ছে যে আমাদের, সরি আমি ব্যাক প্রেশারের নামটা আমি এই মুহূর্তে হচ্ছে একটু ভুলে গেছি বলতে গেলে। ব্যাক প্রেশারটা প্রেশার আউটলেটের যে প্রেশারটা হচ্ছে যখন প্রেশার রিলিভ করতেছে সেটা হচ্ছে ব্যাক প্রেশার বলতেছে। আর ব্লো ডাউনটা হচ্ছে ডিফারেন্স বিটুইন সেট প্রেশার এবং যেটাতে রিলিভ করতেছে আর যে প্রেশারটা রয়েছে সেই প্রেশারটাকে আমরা ব্লো ডাউন প্রেশার বলতেছি। তো এই হলো আমাদের মোটামুটি ভাবে রিলিফের কয়টা কনসেপ্ট, এটা তোমাদের বুঝতে হবে। সবাই আশা করি বুঝা গেছে এই কনসেপ্ট গুলা। কারো প্রশ্ন আছে সেট প্রেসার কি জিনিস, ম্যাক্সিমাম অ্যালাউবল প্রেসার, অপারেটিং প্রেসার, অ্যাকুমুলেশন, বুঝা গেছে? কেউ বুঝে নাই, না বুঝলে তো এক কথাও বলতেছে না। এই তোমরা বুঝছো? বুঝছি স্যার। হ্যাঁ, তাহলে আমাদের এটা বলো, ম্যাক্সিমাম অ্যালাউবল প্রেসারটা কি? ওয়ার্কিং প্রেসার অ্যালাউবল, এটা বলছি যে ম্যাক্সিমাম অ্যালাউবল প্রেসারটা কি জিনিস? ফার্স্টে হচ্ছে সেট প্রেসারটা কি জিনিস? যে প্রেসারে আমাদের রিলিফ ডিভাইসটা ওপেন হয়ে যায়, মানে ইমার্জেন্সি সিচুয়েশন স্টার্ট হলো। সো নর্মালি যখন গ্যাসের এই যে এরকম টাইমের সাথে বাড়তেছে, সো এটা কি একটা হাই প্রেসার, যে প্রেসারটাতে তো সেট প্রেসার হচ্ছে রিলিফ ডিভাইসটা ওপেন হয়ে যাচ্ছে। আর অ্যালাউবল প্রেসার এরপরে এরপরের যে সিচুয়েশনটা ভেসেলটা ব্রাস্ট আউট হতে পারে, মানে 10% উপরে থাকে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম, যে ভেসেলের স্ট্রেস অ্যানালাইসিসের উপর বেস করে এটা দেওয়া হয়। সো এটা হলো ম্যাক্সিমাম অ্যালাউবল প্রেসার। আচ্ছা, তারপরে কাজ হচ্ছে আমাদের যে রিলিফ মেথডটা, স্টেপ গুলার কথা বলা হয়েছে। স্টেপ কি কি স্টেপ ফলো করা হয় বইয়ে, মানে ডিটেলস আরো বলছে। ফার্স্ট কথা হচ্ছে আমরা কোথায় রিলিফ ডিভাইসটা লাগবে, আমরা গত ক্লাসে রিলিফ ডিভাইসটা কোথায় লাগবে সেটা আমরা বলছিলাম, যে লোকেট করতে হবে কিভাবে। লোকেটের কথা কারো মনে থাকলে তো ভালো। তারপর হচ্ছে টাইপ অফ রিলিফ ডিভাইস, কি ধরনের রিলিফ ডিভাইস। আমরা তো অলরেডি দেখছি যে তিন ধরনের রিলিফ ডিভাইসের কথা আমাদের এই টেক্সটে বলা হয়েছে। সো এটা আমাদের চুজ করতে হবে, এটা গ্যাসিয়াস না লিকুইড না কি জিনিস, সেগুলোর উপর আমাদের রিলিফ ডিভাইসটা চয়েস করার বিষয় রয়েছে। তারপরে কয়েকজন ওয়েটিং এ আছে স্যার, ওদেরকে একটু জয়েন দিয়ে ওয়েটিং এ আছে, এটা ঘটনা কি হচ্ছে আমি এটা বুঝতেছি না। গত ক্লাসে এই জিনিসটা হয়েছে, কেন ওয়েটিং হয়ে যাচ্ছে না? ওয়েট, এখানে দেখাচ্ছে না কেন? 1 person is turned off, turn your camera, use predator। ও, আমার ক্যামেরা কি দেখা যাচ্ছে না নাকি বুঝতেছি না। আমাকে দেখা যাচ্ছে ক্যামেরা নাকি? ওয়েটিংটা কেন হচ্ছে? ও আচ্ছা, এটার 21:01। ওকে, থ্যাংক ইউ, একজন ওয়েটিং আছে। হ্যাঁ। আর কেউ আছে? এটা হ্যাঁ, এটা মনে হয় আমার স্টার্টের পরে মনে হয় সে কেন ক্লোজ করে দিচ্ছে আমি বুঝতেছি। ওকে, সো আর কেউ সবাই ঢুকতে পারছে? তো আবার দিছি। এখন পর্যন্ত সবাই ঢুকতে পারছে স্যার। ওকে, থ্যাংক ইউ। রাইট, আমাদের যেখানে যাচ্ছিলাম, সো তারপরের কাজ হচ্ছে আমাদের সিঙ্গেল ফেজ সিস্টেম না টু ফেজ সিস্টেম না, মানে যত কমপ্লেক্স হবে সেটা কন্ট্রোল করা কঠিন হবে আর কি। তারপর ডিজাইনটা করা হয় আর কি। এখানে দেখো আমাদের সিঙ্গেল ফেসে সাধারণত ইয়ে এতটুকু যাচ্ছে, কিন্তু যখন ডাবল ফেস হচ্ছে তখন কিন্তু আরো বেশি, মানে প্রেসারটার যে রিয়াকশন যদি হয় দুই তিন ফেসে, তখন কিন্তু প্রবলেম। আমাদের যে কোনো জিনিসে আইদার আমরা গ্যাসিয়াস ফেসে
জিনিসগুলোকে পাস করি অথবা লিকুইড ফেসে, দুইটার কম্বাইন যদি থাকে তাহলে মোস্ট অফ দা ইকুইপমেন্ট হ্যান্ডেল করতে পারে না। সেই জন্য স্পেশালাইজড ইকুইপমেন্ট ইউজ করা হয় গ্যাস এবং লিকুইডকে আলাদা করে ফেলা, যাতে আমাদের ওই সিস্টেমটা চালাইতে সুবিধা হয়। এই হলো, সেই জন্য সেই অনুসারে আমাদের ডিজাইন করতে হবে। আচ্ছা, আমাদের গত ক্লাসে আমরা এই গাইডলাইন গুলোর কথা বলছিলাম। সো আমরা লোকেশন একটা ফ্যাক্টর, আমরা কেন রিলিফ ডিভাইসটা ইউজ করব, রিলিফ ডিভাইসটা কেন ইউজ করে থাকি, তাদের কি করতেছে, বড় যে ইকুইপমেন্ট গুলো আছে, দামি ইকুইপমেন্ট গুলো আছে, সেটাকে রক্ষা করে, অর্থাৎ ব্রাস্ট আউট হাই প্রেসার সিচুয়েশন থেকে। সো অল ভেসেলস, মানে ভেসেল বলতে হচ্ছে সাধারণত বড় যে মানে ইভাপোরেটর আছে, ডিস্টিলেশন, ল্যাবে যেটা আছে সেটা কিন্তু ল্যাব স্কেল, হ্যাঁ। আর যেটা তোমার ওই আমরা করতে পারি নাই, যেমন হচ্ছে ইভাপোরেটর, ডিস্টিলেশন কলাম আমরা রেখে দিছি ইয়ের মধ্যে, সেগুলা কিন্তু তোমার হচ্ছে কোথায় আছে, ওটা হলো পাইলট স্কেল, যে মাঠে যেটা দেখতে পাও তোমরা আমাদের ডিপার্টমেন্টের সামনে রাখা। কারণ আমরা পাইলট স্কেলের গুলার যে দাম, সেই দামে আমরা কিনার মতো টাকা জোগাড় করতে পারি, সেই জন্য ল্যাব স্কেলের ইভাপোরেটর, ল্যাব স্কেলের হিট এক্সচেঞ্জার নিয়ে আসছে। হিট এক্সচেঞ্জার আছে যদিও, তারপরে ল্যাব স্কেলের নিয়ে আসা। সো এটা হলো একটা ব্যাপার। সো এইগুলা অনেক বড় আকারে থাকে। সো এই ভেসেল গুলাকে আমাদের যদি ল্যাবে এখন মনে হয় ভাঙেই ফেলছে, সো ওগুলো হচ্ছে বড়, এই ভেসেল গুলাকে রিয়েক্টর, স্টোরেজ ট্যাঙ্ক, টাওয়ার, ড্রামস, এগুলাকে রক্ষা করা। সো যত বড় ভেসেল আছে সবগুলাতে আমরা রিলিফ ডিভাইস লাগাবো, এটা হলো ফার্স্ট কথা। তারপরে জিনিসটা হচ্ছে যেখানে হচ্ছে তোমার হিট জেনারেট হচ্ছে, যেমন হচ্ছে কি রকম জিনিস হিট জেনারেট হয় কিভাবে জানি, আমাদের কেমিক্যালে রিয়াকশন হলে না। সো ভেসেল স্টিম জ্যাকেটের যে লো প্রেসার স্টিম আমরা সাধারণত দিয়ে ঠান্ডা করে থাকি, এক্সোথার্মিক রিয়াকশন যেগুলো ভেসেলে হয়, সেগুলাকে আমরা সাধারণত জ্যাকেটেড দিয়ে পানি দিয়ে ঠান্ডা করে। সো ওইটার আগে আমাদের রিলিফ ডিভাইস লাগাইতে হবে। তারপর স্টোরেজ ভেসেল প্রেসার অ্যান্ড ভ্যাকুয়াম রিলিফ ব্লক ইন হয়, সেগুলাতে আমাদের কন্ডেনসেশন যেগুলা হচ্ছে, সেগুলা স্টোরেজ ভেসেলের ক্ষেত্রে স্টোরেজ হয়, সেই জায়গায় আমাদের রিলিফ ডিভাইসের দরকার আছে। তারপর হাই প্রেসার যে যেগুলা সৃষ্টি করে, হাই প্রেসার সৃষ্টি করে সেন্ট্রিফিউগাল পাম্প যেগুলো নর্মালি, সেগুলো কিন্তু হাই প্রেসার সৃষ্টি করে না, সেগুলো হচ্ছে নর্মাল প্রেসার। কিন্তু পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প যেমন হচ্ছে রিসিপ্রোকেটিং পাম্প, গিয়ার পাম্প, তারপরে হচ্ছে আরো অনেকগুলা পাম্প আছে না, কম্প্রেসর আছে ডিফারেন্ট টাইপের, রিসিপ্রোকেটিং এবং সেন্ট্রিফিউগাল, দুই ধরনেরই যে কম্প্রেসর আছে, টারবাইন আছে। সো এগুলার জন্য আমাদের যেহেতু হাই প্রেসারে কাজ করতেছে, সো সেখানে ডিসচার্জ সাইডে আমাদের সবসময় একটা কি লাগবে, রিলিফ। সো রিলিফ ডিভাইস কোথায় কোথায় বসে আমরা বুঝতে পারছি নিশ্চয়ই, তাই তো? মিনিট, আমাদের আরেকটা ছবি ছিল, সেটা গেল। তো আমাদের এখানে এটা হচ্ছে একটা ফ্লোশিট বলে, তোমরা আরো ডিটেলসে পরবর্তীতে দেখবা যে ইকুইপমেন্ট গুলার যে কানেক্টিং লাইন রয়েছে, সেগুলো হচ্ছে লাইনে ইকুইপমেন্টের ছবি দেখতেছো, এবং সেখানে বিভিন্ন ধরনের আসতেছে, যেমন মনোমার আসতেছে, রিয়াকশন হচ্ছে, পলিমার তৈরি করতেছে, প্রোডাক্ট তৈরি করতেছে, ঠিক আছে। সো প্রোডাক্ট তৈরি হয়ে বের হয়ে যাচ্ছে, এই যে এইদিকে একটা প্রোডাক্ট, এদিকে মনে হয় একটা প্রোডাক্ট বা যেটা বের করে দিচ্ছে এরকম কিছু, এটা হলো আমাদের প্রোডাক্ট। সো এখানে যে মনোমার আসতেছে বেস প্রোডাক্ট। আর স্টিম ট্র্যাপ তো হচ্ছে তোমরা ইভাপোরেটর পড়বা, স্টিম ট্র্যাপ হচ্ছে কালেক্ট করে স্টিমকে, তোমরা এক্সপেরিমেন্ট করলে তো সেটা জানার কথা, আর যদি না করো তাহলে পরে দেখবা আর কি। স্টিমটাকে বের হইতে দেয় না, সেটাকে বেসিক্যালি লিকুইড করে এনভায়রনমেন্টে ছাড়ে। যদি তুমি দেখতে পারবা আমাদের ল্যাবে স্টিম ট্র্যাপ আছে, যেটা হচ্ছে ফুসফুস শব্দ করতেছে, কারণ ওইটা হলো স্টিমটা বের হইলে সমস্যা। সো কুলিং ওয়াটার ইন করতেছে, যে ঠান্ডা করার জন্য। সো আমাদের এখানে দেখা যাচ্ছে স্টিম যাচ্ছে, তারপরে কি আমাদের আছে কি ব্লকিং সেকশন, লিকুইড ফিল্ড হিট এক্সচেঞ্জ, যেখানে হিট এক্সচেঞ্জ হচ্ছে ব্লকিং সেকশনের মধ্যে, আমাদের যেখানে হিট এক্সচেঞ্জ গুলা হচ্ছে, সেখানে কিন্তু আমাদের কি দরকার,
সেটা যেহেতু হঠাৎ করে তোমরা যদি একটা তাওয়ার মধ্যে হঠাৎ করে একটু পানি ছিটা দাও, ঠান্ডা পানি, দেখবে যে ফট করে উঠে পড়ছে, মানে প্রেসার হঠাৎ করে সে ভেপার হয়ে যাচ্ছে। সো এইসব যে জায়গাগুলোতে আছে হাই প্রেসার সিচুয়েশনে, ওইখানে তোমার লাইনের মধ্যে আমাদের ব্লকিং সেকশন গুলোতে পোর লিকুইড লাইনে আমাদের কি দরকার, প্রেসার রিলিফ বাল্বটা দরকার। সো আমরা বুঝতে পারতেছি যে এখানে কোন কোন জায়গায় ভেসেল আছে কয়টা। এখানে ভেসেল কে বলতে পারবা, এটা হচ্ছে সেন্ট্রিফিউগালের চিহ্ন, আর এটা হচ্ছে স্পেশাল টাইপ অফ পাম্প। ঠিক আছে, সো এটা হলো পজিটিভ, মানে যে পজিটিভ যে ডিসপ্লেসমেন্ট পাম্প আছে সেই ধরনের পাম্প আর কি বোঝানো হয়েছে এই চিহ্ন দিয়ে। সো সেন্ট্রিফিউগাল পাম্পে কিন্তু আমাদের লাগবে না, লাগবে যেহেতু এটা হাই প্রেসার করে না। ঠিক আছে, সো আমাদের এই জায়গায় ডিসপ্লেসমেন্ট পাম্পের ডিসচার্জ লাইনে বলে দিচ্ছে। সো আমাদের এখানে যদি আমরা চিন্তা করি ডিসচার্জ লাইনে আমাদের একটা লোকেশন বাইর করতে চাচ্ছি আমরা, কোথায় কোথায় হচ্ছে। তারপর ভেসেল আছে কয়টা, এই যে এখানে একটা ভেসেল দেখা যাচ্ছে, এখানে একটা ভেসেল, এদিকে একটা ভেসেল। সো এটা স্পেশাল টাইপ অফ ভেসেল। সো স্পেশাল টাইপ অফ ভেসেলের হচ্ছে রিঅ্যাকশন হয়, আমরা পরবর্তীতে দেখবো যে রিঅ্যাক্টরের মতে অবশ্যই রাপচার ডিস্ক থাকবে, আর নর্মাল গুলাতে সবগুলাতে পিএসবি বা পিআরবি থাকবে, লিকুইড বা যেটা হয় ওইটার সিম্বল একই। সো এই ভেসেল গুলাতে থাকবে। তারপরে আর কোথায় থাকতে পারে, ব্লকিং সেকশন। ব্লকিং সেকশনের মধ্যে যে ব্লকিং সেকশনটা আছে সেখানে ব্লকিং সেকশন লিকুইড আসতেছে, এখানে একটা থাকতে পারে। আরেকটা বলছে কোথায়, স্টোরেজ ভেসেল প্রেসার এগেনস্ট ব্লকিং সেকশন। সো এই স্টোরেজ ভেসেলে গেল, vessel steam low pressure steam relief installed in the prevent excessive due to operator error or regulatory flow. So আমাদের যে এখানে আসতেছে এইখানে আরেকটা আমাদের দরকার, এই যে জ্যাকেটেড লাইনে ঠান্ডাটা যাচ্ছে, এখানে আরেকটা দরকার। বুঝা গেছে লোকেশন গুলা ছবির সাথে? না বুঝলে বলতে হবে, নাহলে তো মুশকিল। আচ্ছা, এটাকে আমি ক্লিন করে ফেলাই, তাইলেই আমার ভালো হবে। দেখি, আচ্ছা তোমাদের দেখা যায় কোথায় গেল, হুম, এখানে এখানে জিনিসগুলো দেখা মুশকিল হয়েছে। আমি তোমাদের যে কেউ একজন বলো তো, এই যে এখন তো ছবিটা দেখা যাচ্ছে, এই যে এখানের ইয়ে হিসাবে কোন কোন জায়গায় মানে যেখানে তো নামগুলা দেখা যাচ্ছে তো, তাই না? জি স্যার, দেখা যাচ্ছে। আমি নাম ধরে জিজ্ঞেস করি, নাইলে সমস্যা, কেউ বুঝছে কিনা সেটাও বলতেছে না। এখানে একটা জিনিস, অ্যাটেন্ডেন্সটা নিতে পারতেছি, attendance-এর আচ্ছা আমি দেখা যাচ্ছে এইখানে কে কথা বলতেছিল সে আছে, মনে হয় নাও থাকতে পারে সব। আচ্ছা, রোল 28 আছো নাকি? রোল 28, এই 113। Yes, sir. আচ্ছা, তুমি একটু বলো তো এখানে ভেসেল কয়টা আছে? স্যার ভেসেল হচ্ছে স্যার ওই যে হিট এক্সচেঞ্জারের ওখানে। হিট এক্সচেঞ্জার এরপরে নাম কি? হচ্ছে এখানে তো নাম লেখা আছে, ও স্যার এর এই যে নামটা কি? হ্যাঁ, E1 ওইটা। D1 লেখা আছে, ঠিক আছে। সো এটা হলো ভেসেল ড্রাম, ভেসেল আর কি, স্টোরেজ ভেসেল ড্রাম। সো এটা আছে। সো ভেসেলের আগে কি হতে পারে, আমাদের ভেসেলের সাথে একটা আমাদের রিলিফ ডিভাইস হিট, হতে পারে। জি ঠিক স্যার। আছে, থ্যাংক ইউ।
দেখি আর কে আছে, তাহলে তো বোঝা গেছে এখানে। এইখানের মধ্যে সবাই দেখা যায় না কেন, এটাই তো মুশকিল। তারপরে দেখি এই সব চলে যেতেছে, আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিতে পারতেছি না। অটো একটা নেওয়ার একটা ব্যবস্থা ছিল, ওটাতে হ্যাঁ বলো বলো, কি বলতেছিলা? ও পাইছি, অ্যাটেন্ডেন্স নেওয়া হয়ে গেছে। আচ্ছা দেখি, এই কে কথা বলতেছিলা? আচ্ছা, তো স্যার এখানে ওইটা হয়তো ভুলে তোমাদের স্যার ব্ল্যাঙ্ক আউট হয়ে গেছিল। হ্যাঁ, সমস্যা নেই, আমরা অ্যাটেন্ডেন্সটার পরে এখানে কে বলবা? 71 আছো? 67, 67 দেখাই যাচ্ছে না। তারপরে 98, আচ্ছা সব ঘুমাচ্ছে। এনিওয়ে, তো ঘুমাইলে তো আর এটা বুঝবা না, তাই আমি আবার এটা রিপিট করার কোনো যাই হোক। সো এই হলো ব্যাপার। আমাদের এই গাইডলাইনটা আমরা গত ক্লাসেই বলছিলাম, এই যে এখানে আছে সলিউশন, এটা বইয়েও দেওয়া আছে সলিউশনটা। সো দেখো আমরা যেখানে বলছিলাম সেই জায়গাগুলোতে আমাদের রিলিফ ডিভাইস গুলো লাগে, আর রিলিফ ডিভাইসের চিহ্নগুলো এটা, চিহ্নটা কিন্তু ইম্পর্টেন্ট। আর রিঅ্যাক্টর থাকলেই আমাদের এই যে এটা থাকতে হবে, এটা হচ্ছে কি জিনিস, এটা হচ্ছে স্পেশাল রাপচার ডিস্ক বলে। সো এটা হলো ব্যাপার, সেফটি বাল্ব। আচ্ছা, আর রিলিফ ডিভাইস সিলেকশনের জন্য আমরা বলছি যে অলরেডি আলোচনা করছি যে গ্যাস হবে নাকি হবে, তারপর সেটা যদি মানে প্রসেসিং করার প্রয়োজন হয়, টক্সিক থাকে, তাহলে আমাদের সেটা মানে ম্যানেজ করতে হবে, সেটা হলো ব্যাপার। এখন আমাদের হচ্ছে যে আমাদের যে মেজর যেটা আর কি রিলিফ করতেছে সেই ডিভাইস হচ্ছে এই যে তিনটা কনভেনশনাল, এটার ডেসক্রিপশন স্লাইডে বলা আছে। প্রেসার ড্রপ অ্যাক্রস বাল্ব সিট, মানে এই যে স্ট্যান্ডার্ড একটা আছে আর একটা হচ্ছে কনভেনশনাল। এটা হলো তোমার যে ফ্লোটা হচ্ছে হাই প্রেসার যখনই ডেভেলপ করতেছে সে ঠেলা দিচ্ছে স্প্রিং, সে স্প্রিং এর বা স্ট্রিউ যেটাই হোক প্রেসার কাজে সে খুলে যাচ্ছে এবং ফ্লো হচ্ছে। সো এটা হলো ব্যালেন্স। আর যেটা তোমার এটার দাম সবচেয়ে বেশি, এটা হলো অ্যাটমসফেরিক প্রেসারের সাথে এই প্রেসারটা ফিক্স করা থাকে। অর্থাৎ এই ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের এই প্রেসার এবং এইটার অ্যাটমসফিয়ারের প্রেসারে কি ডাউন করা থাকতেছে, তো এই দুইটা মিলায়া বেসিক্যালি এটার প্রেসারটা কন্ট্রোল করে। এই ক্ষেত্রে কিন্তু কোনো কন্ট্রোল নাই, শুধুমাত্র এই স্প্রিং এর এই প্রেসার। সো এটা হলো বেসিক্যালি প্রেসার ডিফারেন্স, কিন্তু এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড 1 অ্যাটমসফিয়ারের সাথে কানেক্টেড প্রেসারের উঠলেই আমাদের এটা রিলিফ ডিভাইসটা খুলে যাচ্ছে। তার মানে কি মোর প্রিডিক্টেবল যে এই প্রেসারে সেটা খুলে যাচ্ছে। কিন্তু কোনো কারণে যদি এটাকে আপস্ট্রিম বলা হচ্ছে, যেটা হচ্ছে সিস্টেমের আগে, আর ডাউনস্ট্রিম হচ্ছে পরে আর কি, মানে আউটপুটের ডাউনস্ট্রিম বলা আর কি। সো ডাউনস্ট্রিমে কোনো কারণে যদি আউটপুটে যদি কোনো কারণে তোমার প্রেসার ড্রপ হয়, যে কোনো কারণে হলো, তাহলে কিন্তু এটা ফট করে খুলে যাবে, কারণ সে প্রেসার ডিফারেন্স পাচ্ছে স্প্রিং এর এই মাথা আর ওই মাথা, সে খুলে ফেলবে। কিন্তু এইটার ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না, যেহেতু অ্যাটমসফিয়ারিক প্রেসারের সাথে স্ট্যান্ডার্ডাইজ করা, সে এই জন্য এটা একটু দামি বেশি, এটা একটু, এটা হচ্ছে দাম কম। আর এটা হলো রাপচার ডিস্ক, যেটা হচ্ছে বেসিক্যালি ফেটে যায়। প্রেসার ড্রপ স্যার আগের অ্যাক্রস, ফিগারটা একটু কোশ্চেন ছিল। হ্যাঁ বলো কি বলছো ওই স্যার? যে আগের যে এক্সাম্পলটা ছিল স্যার, ওই এক্সাম্পলের ফিগারটা একটা কোশ্চেন ছিল স্যার, রিলিফ ভালভের, রিলিফ ডিভাইসের উপরে রিলিফ স্যার। ডিভাইস উপরে, হ্যাঁ এই এক্সাম্পলের কথা বলতেছো? জি স্যার, জি এটার স্যার, কথা, এখানে এখানে হ্যাঁ স্যার আমরা ওই যে, জি স্যার, এটা আমরা এখানে হ্যাঁ। স্যার পিএস V5টা ওইখানে V5 আর V6 ওই লাইন দুইটার মাঝে অ্যাড করলাম, তাহলে স্যার আমরা ওই যে V2 V4 ওইখানে কেন কোনো কিছু অ্যাড করলাম না? আহ, কোথায় আবার বলো, আমি একটু মিস করে স্যার ওই যাচ্ছি। যে PSV5 ওইটা যেখানে অ্যাড করলাম তার উপরে তো দুইটা লাইন ছিল, ওইখানে কেন আমরা একটা মানে বাল্ব অ্যাড করলাম না? ও আচ্ছা, এইখানে যে আমাদের গাইডলাইনটা বলা আছে, গাইডলাইনটাতে বলা হচ্ছে যে ব্লকিং সিচুয়েশনটা
কোথায় ডিসচার্জ লাইনে হবে, আর এই যে ভেসেল জ্যাকেটের যেটা আছে সেখানে হচ্ছে ওই ফার্স্টে হবে। তো এইটার বেসিসে আমাদের কিন্তু এই যে এই লাইনটা হচ্ছে এখানে কুলিং, মানে কুলিং জিনিসগুলো যেটা আসতেছে, এটা এই লাইনটা একটু মানে হয়ে গেছে স্ট্রিম ট্র্যাপের জিনিসটা ছবিটাতে। এইটা তোমার কুলিংটা এখানে একটা আমাদের পড়ছে, অর্থাৎ এই জায়গাটায় পড়ছে। ঠিক আছে, PSB 5 তোমার এই দুইটা স্ট্রিমে আসে নাই, কারণ হচ্ছে এটা নর্মালি বাল্ব দিয়ে কন্ট্রোল হচ্ছে, এখানে টেম্পারেচার কন্ট্রোল হয়েই আসতেছে। ঠিক আছে, এখানে যায় হঠাৎ করে সে হিটারের মধ্যে আসতে, এখানে আসতে পারত কিন্তু বেশি সিচুয়েশন হতে পারে, কারণ ওইটা আগে যে প্রসেসটা আছে সেখানে কন্ট্রোল হয়ে টেম্পারেচার গুলো কন্ট্রোল করে আসতেছে। আর কুলিং এটা নর্মালি পানিটা যখন এই হিটেড চেম্বারটাকে কন্ট্রোল করার জন্য, সেই জন্য এটা বলা আসছে। আর এখানে দেখো এই হিট এক্সচেঞ্জারের ডিসচার্জ এই নাকি কে প্রশ্ন করলা? তুমি তো হারাই গেলা, আবার আমি শুনতে পারতেছি না তো। হ্যালো, স্যার ভেঙে ভেঙে আসছিল কথা। হ্যাঁ, ভেঙে ভেঙে আসছে, এখন এটা ইন্টারনেটের তো কিছু করার নাই। আহ এটা হলো একটা ফ্যাক্টর। এইখানে তোমার V6 এ এই যে দেখো আমাদের যে গাইডলাইনটা বলছে, গাইডলাইনে আমরা একটা ছবি দিছি। তো প্রথম কথা হচ্ছে যে ভেসেল জ্যাকেটের যে সিস্টেমটা আছে এটা হচ্ছে তোমার রিয়েক্টর। ঠিক আছে, রিয়েক্টরের ঠান্ডা করার জন্য এটা হলো ভেসেল জ্যাকেটেড কুলিং ওয়াটার। সেখানে বলা আছে যে আমাদের কিছু গাইডলাইন আছে, গাইডলাইনের অনুসারে এই জন্য এই জায়গাটাতে হয়েছে, কিন্তু এই জায়গাগুলোতে হয়নি, কারণ এটা তো হচ্ছে নর্মাল স্টিম হয় হিটেড। হিটেডটা তোমার এই আসলে হঠাৎ ঠান্ডা পানি যদি গরম তাওয়ার মধ্যে দাও ছিটকা উঠবে, কিন্তু যদি হিটেড থাকে হিটেডের মধ্যে যায় তাহলে কি কোনো সমস্যা হবে? না স্যার। সমস্যা হবে না। সো যত টেম্পারেচার ডিফারেন্স, তো এই জন্য এই কুলিং ওয়াটারটা হতেছে কি অনেক ঠান্ডা। সো ঠান্ডাটা হঠাৎ করে গেলে সেই জন্য এটা বলা হচ্ছে ফার্স্ট রুল হচ্ছে কুল লিকুইড ফিল্ড। যদি মানে টেম্পারেচারের অনেক ডিফারেন্স হয়, প্রেসারের অনেক ডিফারেন্স হয়, আর এগুলার ক্ষেত্রে কি এগুলা হচ্ছে এই টেম্পারেচারের সাথে, অর্থাৎ রিঅ্যাক্টরটা যে টেম্পারেচারে 5 GPM 125 এইটার সাথে যে সিস্টেমটা আছে সেইটারই মানে ম্যানেজেবল। এই এই দুইটা লাইন আর কি ক্রস করে ফেলছে। এটা এটা চিত্রটা হওয়া উচিত হচ্ছে, যেহেতু হচ্ছে স্টিম আসছে, স্টিমের সাথে কুলিং ওয়াটার এটার লাইনটা এটার সাথে আলাদা হওয়ার কথা আর কি জ্যাকেটের। সো ওই কারণে এখানে একটু কনফিউশন আছে, স্টিম যেটা বের হয়েছে সেই লাইনটা ওই একসাথে লাইনে মিলাই ফেলছে। সো স্টিম আর ঢুকতেছে, স্টিম বের হয়ে যাচ্ছে, সো তার কিন্তু কোনো সিস্টেমের সাথে আলাদা কিছু হচ্ছে না। সে গরম জায়গায় সেই গরম করতেছে। সো 125 PSI এর যে টেম্পারেচারটা সে ওটা রাখতেছে, মনোমারও যেটা ইন করতেছে সে ওই সিস্টেমে টেম্পারেচার। সো মানে টেম্পারেচার ডিফারেন্সটা বেশি হচ্ছে না, যার জন্য ওই প্রবলেমটা হবে না আর কি। এই হলো ব্যাপারটা। ঠিক আছে, তাহলে আমরা ওই স্যার স্লাইডে তাহলে চলে যাই। হ্যাঁ, লাইনটার জন্য কোনো ওই যে প্রেসার সিস্টেম ভালভ লাগবে না, মানে আমরা তো কুলিং ওয়াটারের ইনপুট আউটপুটের জন্য একটা প্রেসার সিস্টেম ভালভ দিচ্ছি। আচ্ছা, 1 মিনিট আমি আবার যাচ্ছি তোমার ছবিতে। হ্যাঁ, কি বলতেছো? স্যার আমরা তো কুলিং ওয়াটারের লাইনটার জন্য এই যে কুলিং ওয়াটার ইন যেটা ইনপুটের ওইখানে একটা ভালভ দিচ্ছি, তাহলে স্যার ওই যে স্টিমের লাইনটার জন্য কি কোনো ভালভ দিতে হবে না? স্টিমের লাইনের জন্য যে বাল্ব, এই যে এখানে হচ্ছে নর্মাল বাল্ব, আর এটা হচ্ছে প্রেসার রিলিফ বাল্ব। প্রেসার রিলিফ বাল্বটা হচ্ছে একটু ডিফারেন্টলি কাজ করে, যেখানে হচ্ছে হাই প্রেসার সিচুয়েশন হবে সেখানে সে ছেড়ে দিবে। ঠিক আছে, এটা বুঝতে হবে। এটা হচ্ছে মোর হচ্ছে যে কোনো সিচুয়েশন যদি এক্সট্রিমলি আউট অফ কন্ট্রোলে প্রেসার চলে যায় তখন ওটা ওপেন করার জন্য। এখন স্টিমের যেটা আছে, স্টিমেরটা কিন্তু কন্ট্রোল হয়ে আসতেছে হিটারটা, এখন সেটার কিন্তু লাইনটা আলাদা। এখানে দুইটা লাইন মিক্সড করে ফেলাতে এই জিনিস এই কুলিং কুলিং আর এটার লাইন কিন্তু এক জায়গায় না, বুঝছো? এই দুইটা কিন্তু আলাদা, কুলিং এর জ্যাকেটের লাইন আর স্টিমের জ্যাকেটের লাইন কিন্তু আলাদা। ঠিক আছে, এখানে ছবিটা ওইভাবে আসে নাই। মেইনলি হওয়ার কথা এরকম কুলিং যায় এটার একটা জ্যাকেটে ঢুকতেছে, আবার স্টিমটা স্টিমের থ্রোতে বের হয়ে আসতেছে, কিন্তু এটার মধ্যে ওইভাবে আসে নাই। স্টিমটার সিস্টেমে ওটার কয়েল আলাদা, আর কুলিং ওয়াটারটা হচ্ছে জ্যাকেটেড ভাবে, মানে ভেসেলের বাইরের দিকে কুল করতেছো তুমি, বেসিক্যালি রিঅ্যাক্টর গরম হয়ে গেছে সেই জন্য, আর হিটারটা হচ্ছে ভিতরে সে হিট করতেছে। সো দুইটা লাইন আলাদা। আর জি স্যার, ক্লিয়ার স্যার। কুলিং
কুলিং স্টিমের যে জিনিসটা বলতেছো যে ওইখানে ওইসব জায়গাতে নর্মাল বাল্ব কিন্তু দেওয়া আছে, বুঝা গেছে? আর আরেকটা জিনিস হচ্ছে স্টিম যখন বের হচ্ছে আমাদের যে এই যে এটা কিন্তু আলাদা লাইনে আসার কথা, স্টিমটা এখানে লাইনটা একটু ডিফারেন্ট হয়েছে। সো বের হচ্ছে যে সেখানে আমাদের স্টিমটাকে বের হওয়ার জন্য একটা জিনিস কিন্তু কন্ট্রোল করা হয়, সেটা হচ্ছে স্টিম ট্র্যাপ। সেটা তোমরা আবার পরে দেখবা যে এটাও আরেক ধরনের জিনিস, যেটা হলো এনভায়রনমেন্টে সরাসরি স্টিমটা যাতে না বাইরে হয় লিকুইড আকারে বের করার জন্য স্টিম ট্র্যাপ ইউজ করা। বুঝছো ব্যাপারটা? এই জি এই স্যার। এই কারণে এই ফ্যাক্টরের জন্য আমরা এটা ইউজ করছি। এনিওয়ে, আমরা তাহলে আশা করি কিছুটা বুঝতে পারছো, আর না বুঝতে পারলে একটু বইটা পড়তে হবে, আবার যদি না বুঝো তাহলে আবার ডিসকাস করা যাবে, ঠিক আছে? এই তাহলে আমাদের এখানের স্প্রিং অপারেটরের তিনটার ব্যাপারটা বলা হইলো, যে তোমার ব্যালেন্স বিলোতে আমরা বললামই যে ব্যাক অফ দা বাল্ব ইজ ওপেন টু অ্যাটমসফিয়ার। সো এটার ফ্লো রেটটা ব্যাক প্রেসারের উপর ডিপেন্ড করে স্প্রিং এর ওই যে প্রেসার ড্রপের সাথে। এটা হলো যে প্রেসারটা থাকে সেটা হচ্ছে অলরেডি বলা হয়েছে যে সেট প্রেসারটা বেটার প্রেডিক্টেবল এবং এটা এক্সপেন্সিভ একটু বেশি। আর আমরা রিঅ্যাক্টরের ক্ষেত্রে রাপচার ডিস্ক ইউজ করি। রাপচার ডিস্কের এখানে কি বলা হয়েছে স্প্রিং রিলিফ টেপস আর আচ্ছা, এটা তো আমি অলরেডি বলে দিছি যে যেটা লিকুইড হয় সেটা হচ্ছে আমরা বলি পিআরবি, অর্থাৎ প্রেসার রিলিফ বাল্ব। আর সেফটির ক্ষেত্রে যেগুলো হচ্ছে গ্যাস হয় সেটা হচ্ছে পিএসবি বলা হয়। এটাই হলো এখানে ব্যাপারটা। এই স্লাইডে বলা আছে র্যাপচার ডিস্ক। র্যাপচার ডিস্কটা হচ্ছে যে ডিস্কের মতো থাকে, সেটা যে পুরা ভেসেলটা আছে তার তুলনায় সস্তা ম্যাটেরিয়াল এবং খুব সহজে সেটা ফাইটা যেতে পারে। স্পেশালি করোসিভ এনভায়রনমেন্ট গুলোতে এই ধরনের জিনিসটা ব্যবহার করা হয়, রিঅ্যাকশন যেখানে হয় সেখানে র্যাপচার ডিস্কটা ব্যবহার করা হয়। এটা হলো একটা ব্যাপার। এটা একবার ওপেন হয়ে এটা তার নতুন একটা ডিস্ক লাগাইতে হয় আর কি। মানে সিস্টেম ফেল করছে, কি ঘটনা কি হচ্ছে, সবাইকে ডিসকানেক্ট হয়ে গেলাম, কিসের সাউন্ড আসছে? ও এতক্ষণে মনে আরেকজন আসছে। আচ্ছা, একজন জয়েন দিচ্ছে, এটা কি চলে গেছে নাকি? তো ও মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছিল কোনো কারণে, আবার জয়েন করছে এরকম করে। 101 কে 101 কে 101 মাত্র জয়েন করলা, সে কে? কথা বলো না কেন? আচ্ছা, সো তো এখানে থাকতেছে 101 বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে আবার আসতেছে, ঠিক আছে। রিলিফ সিনারিও হচ্ছে আমাদের রিলিফ সিনারিওতে একটা স্পেশাল হ্যাজব বা হ্যাজার্ড অ্যানালাইসিস ফোর্থ ইয়ারে পড়বা, যেসব জায়গাতে মানে রিলিফ ডিভাইস গুলা হচ্ছে হাই প্রেসার সিচুয়েশন যেখানে হচ্ছে প্রবলেম ক্রিয়েট হতে পারে, সেসব জায়গাতে আমরা সাধারণত রিলিফ ডিভাইস গুলো ইউজ করে থাকি। এটা হলো ব্যাপার। সেটার একটা স্পেশালাইজড মেথডের নাম হচ্ছে পিএইচএ, এফটিএ, হ্যাজব, হ্যাজিড। এইগুলা জিনিস, এগুলা নতুন টার্ম। আমরা আমাদের সময় মানে আমি তো একটু বুড়া মানুষ, 50-এর কাছাকাছি বয়স যেহেতু, তো আমাদের সময় এগুলো পড়ায় নেই। তখন শুধু হ্যাজবটা ছিল, একটু একটু বলতো আর কি যে এরকম একটা জিনিস হয় আর কি। তো তোমাদের সময় তোমরা পড়বা ফোর্থ ইয়ারে যায় যারা বিশেষ করে। আচ্ছা, এখানে ওই কারণগুলা সব লেখা আছে। ওই যে আমাদের যে কোশ্চেন করছো না, এই যে কারণগুলো এখানে ব্যাখ্যা দেওয়া আছে, বইয়ে এই ব্যাখ্যাগুলো দেওয়া আছে যে কি জন্য এটা কোনটা ব্যবহার করা হয় আর কি। এই হলো এই স্লাইডে এখানে দিয়ে দেওয়া হয়েছে যে কেন এই কোন বাল্বটা কেন ইউজ করতেছে। এখানে ইউজ করা মানে অতিরিক্ত রিলিফ বাল্ব ইউজ করা যাবে না তা না, তোমার যে প্রশ্নটা করছিলা, কিন্তু করলে হচ্ছে যে তোমার তো এক্সপেন্স বেড়ে যাচ্ছে, তুমি তো এক্সপেন্সটা অপটিমাইজ করতে হবে। আর সিকিউর তো করাই যায় কিন্তু সবকিছু তারপরে ওটা একটা এই কারণে গাইডলাইন করছে আর কি। আচ্ছা, গাইডলাইন হিসাবে আমাদের যে রিলিফ ডিভাইস বা প্রেসার ভেসেলের যতগুলা জিনিস আছে সেটা হচ্ছে কত হাই প্রেসারে যাইতে পারে সেটার দুইটা
সোসাইটি মেইনলি ওয়ার্ল্ড ওয়াইড তাদেরকে মানা হয়। একটা হচ্ছে আমেরিকান সোসাইটি অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স এবং আমেরিকান সোসাইটি ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম ইনস্টিটিউট, এপিআই। এরা অনেক স্ট্যান্ডার্ড বানাইছে। এখন এর পরবর্তীতে তোমরা এগুলা দেখতে থাকবা যে স্ট্যান্ডার্ড, যেমন টেমা তোমরা পড়তেছো হিট এক্সচেঞ্জারের জন্য। সো এরকম স্ট্যান্ডার্ড এই দুইটা ইনস্টিটিউটের রয়েছে, এএসটিএম, তারপরে এসমি, এগুলোর মধ্যে থাকে। তো সেটার একটা হচ্ছে এপিআই, একটা হচ্ছে এসমি। সো এপিআই 520 এবং 521। 520 তো হচ্ছে কেন হচ্ছে হাই প্রেশারটা কোন জায়গায় আসলে কোন প্রবলেম হবে সেটা নিয়ে আমাদের জাস্ট মেথডের নাম আর এটা বেসিক ডেফিনেশনটা বইয়ে যেটুকু লেখা আছে ওইটুকু বুঝলেই হলো। আর 521 তোমরা দেখতে পারবা যে আমাদের পরবর্তীতে যখন রিলিভ অনেকেই থিসিস করে আমাদের ডিপার্টমেন্টে, তারা 521 520 দিয়ে কাজ করছে। আমার স্টুডেন্টরাও কাজ করছে, যদিও আমি খুব ভালো সেফটি বুঝি না, সেফটির আরো অনেক, কিন্তু অনেকেই প্রেফার করে যে এখনকার সময়ে অপারেশন এইগুলো কাজ করে। সো ওইটা হলো এই এপিআই এর গল্পটা। রাপচার ডিস্কটা বুঝলাম যে সাধারণত হচ্ছে কিসের জন্য, টু ডিস্ক ফর টক্সিক ম্যাটেরিয়াল জন্য বা করোসিভ ম্যাটেরিয়াল। আচ্ছা, ইনস্টলেশন গাইডলাইন্সে এটা হলো ওই এপিআই 521 এর 520 সম্ভবত, এটার উপর বেস করে বইয়ে কিছু তারা গাইডলাইন বলছে যে কখন কোন ক্ষেত্রে এই সিস্টেম গুলা এভাবে থাকবে। ঠিক আছে, সো আমাদের হয়তো প্রশ্ন থাকতে পারে যে এই ছবিটা থাকলো, এটাতে কোন ম্যাথ, এটার ব্যাখ্যাটা করো কেন এইভাবে আছে। অর্থাৎ এই ছবিটা যদি থাকে, ভেসেলটা হচ্ছে রিঅ্যাকশন করোসিভ সার্ভিস লেখা থাকলো, যে ভেসেল হচ্ছে করোসিভ সার্ভিস বা রিঅ্যাক্টর। তো সেই ক্ষেত্রে আমাদের এই একটা কি হচ্ছে রাপচার ডিস্ক হচ্ছে, সো তোমার হচ্ছে করোসিভ সার্ভিসের জন্য হইতেছে। এখানে যেমন দুইটা রাপচার ডিস্ক পড়ছে স্প্রিং রিলিফের সাথে, এটা হলো যে এখানে বলে দিছে যে স্পেশালি পিরিয়ডিক ক্লিনিং এর ক্ষেত্রে আমরা সাধারণত এটা করে থাকি, যেখানে পলিমারাইজেশন রিঅ্যাক্টরের ওই রিঅ্যাক্টরের মধ্যে তো থাকতেছে, কিন্তু সেটা হচ্ছে যদি পিরিয়ডিক ক্লিনিং থাকে। সো এই গাইডলাইন গুলা তোমাদের একটু মুখস্থ করতে হবে, একটু জানা দরকার, কারণ তোমাদের এজ থেকে এগুলা শেখার বিষয় আর কি, এখনকার সময় যেহেতু মনে রাখার বিষয় আছে। তো এই কয়েকটা গাইডলাইন লেখা আছে, আর এখানে হচ্ছে আমাদের যেমন সিস্টেম দেওয়া আছে, এখানে এই সিস্টেমের মধ্যে কি ফল্টটা আছে এটা তোমাদের ওই ব্যাখ্যা দেওয়া আছে বইয়ের মধ্যে, যে কোনটার ক্ষেত্রে কোন ধরনের কেন হচ্ছে আর কি। এখানে ব্যাখ্যাগুলা যদি দেখো, আচ্ছা আমাদের যেমন তোমার হলো এই যে এইটার মধ্যে কি রং হয়েছে, ঠিক আছে, এটার মধ্যে কি রং হয়েছে, এই জিনিসটার মধ্যে কি রং হয়েছে। আমরা জানি কি, আমাদের যে আগে ছবি দেখছি সবগুলা কিন্তু ভেসেলের উপরে থাকে রিলিফ ডিভাইস, এখানেই ওই যে যেটা বলতেছে যে ইনপুটে আসবে সেটা না, কিন্তু ওটা হচ্ছে জ্যাকেটের ক্ষেত্রেই শুধুমাত্র ওই যে প্রশ্নটা আমাদের যে একটু ইন্টারেস্টিং প্রশ্নটা করছে, সেটা হচ্ছে জ্যাকেটের আগে আসলো কেন, সেটা হলো এক্সেপশন কেস। নর্মাল কেসে সবসময় ভেসেলের উপরে এই 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 পিএসবিটা কানেক্টেড হবে, ঠিক আছে। সো এটা হলো এখানে ফল্ট। তো এইখানে যদি তোমার আরেকটা দেখো, এই যে এইটার মধ্যে কি ফল্ট হয়েছে, এটার মধ্যে কি ফল্ট হয়েছে। তো এরকম গুলোর ব্যাখ্যা বইয়ে লেখা আছে, যে বসে বসে পড়তে হবে, এবং এই ধরনের ব্যাখ্যাগুলোর কোশ্চেন আমরা জিজ্ঞেস করি যে এটা কেন, কোনটার ক্ষেত্রে এই প্রবলেম গুলা হয়েছে। এটা হলো ব্যাপার। ওকে, তো তারপর এটা হচ্ছে সাইজিং এর জন্য বিহেভিয়ার, এগুলা অনেকগুলা জিনিস লাগে, সেটা হলো টার্ম গুলা আমরা জানা দরকার, এই হচ্ছে ব্যাপার। এখানে আর তেমন কিছু নাই। এরপরেরটা হলো রানওয়ে রিঅ্যাকশন। যদি
রানওয়ে রিঅ্যাকশন বলতে বোঝায় হচ্ছে যে রিঅ্যাকশনটা সেটাই হলো রানওয়ে রিঅ্যাকশন, অর্থাৎ যে পরিমাণ হিট জেনারেট করতেছে সেই পরিমাণ যদি হিট রিমুভ না করা যায় তাহলে সেটা আউট অফ কন্ট্রোল হয়ে যায়, তখনই সেখানে বিস্ফোরণ বা অন্য কোনো এক্সপ্লোশন করতে পারে, সেটা রিঅ্যাকশন বলতেছে। এবং এর পরে যে কন্টেইনমেন্ট সিস্টেম, কন্টেইনমেন্ট সিস্টেমে আমাদের কয়েকটা ডিভাইসের কথা বলা হয়েছে। আমরা ফার্স্ট রিলিফ ম্যাটার ভেন্টেড প্রাইমারি টু টোটাল কন্টেইনমেন্ট ট্রিটমেন্ট সিস্টেম। যদি কোনো ওয়াটার বা এরকম কিছু থাকে তাহলে তো আমাদের ঠিক আছে, যদি না থাকে তখন হলো সেটার দরকার। এই হলো ব্যাপারটা। কন্টেইনমেন্ট সিস্টেমের বিষয়টা হচ্ছে সেটা, ঠিক আছে, কন্টেইনমেন্ট সিস্টেম। আর যদি বা নাইট্রোজেন এরকম, আর যদি থাকে তাহলে নকআউট ড্রাম বা ব্লো ডাউন ড্রাম। এরপরটা হলো নকআউট ড্রাম সেপারেশন অফ লিকুইড ফ্রম ভেপার, যে জিনিসটা আসে সেটা লিকুইড আর ভেপার যদি থাকে সেটাকে সেপারেট করা হয়। লিকুইড কালেক্টেড এবং ট্রান্সফার্ড ইনসিনারেটেড, ভেপার ট্রান্সফার্ড এবং কনডেন্স করা হয়, কনডেন্সার ইউজ করা হয়, স্ক্র্যাবার ইউজ করা হয়। যদি টক্সিক স্ক্র্যাবার হচ্ছে তোমার ডিস্টিলেশন কলামের মতো, সেখানে ভেপার লিকুইড ইকুইলিব্রিয়ামে সেই জিনিসগুলোকে সেপারেট করা হয়। ইনসিনারেট হচ্ছে সলিড জিনিসগুলোকে করা হচ্ছে, আর কম্বাস্টিবল এবং গ্যাস জাতীয় জিনিসগুলোকে ফ্লেয়ার করা হয়। দেখবা যে চুল্লি আছে অনেকগুলা ইটের ভাটা বা এই জিনিসে। সো আমাদের ছবিটা যদি এইগুলা হচ্ছে, এখানে একটা ছবি ছিল বই, এই যে এটা হলো এই যে এখানে আসতেছে তোমার যখন এই যে রিঅ্যাক্টরের ভেসেল এটার রাপচার ডিস্টার্ব ব্রাস্ট আউট হয়েছে ভেসেলটাতে, তো এই যে এখানে আসলো কি নকআউট ড্রামে আসলো। নকআউট ড্রামটা সাধারণত কি হচ্ছে হাই ভেলোসিটিতে আসার ফলে তো লিকুইড কি হবে যাবে নিচের দিকে পড়ে যাবে স্বাভাবিকভাবে। এটা যেহেতু ঘুরতেছে মতো অনেকটা, এটা সাইক্লোন সেপারেটর মতো না, কিন্তু ট্যানজেনশিয়াল মুভমেন্টের জন্য সে হাই স্পিডের মধ্যে স্ক্র্যাবার বা ফ্লেয়ারে চলে যাচ্ছে। সো এটা হলো এটার বিষয়টা আর কি। ও এখানে তো ছবি আছে, সো এটা তো বুঝলাই। এই স্ক্র্যাবার, এখান থেকে স্ক্র্যাবারে হচ্ছে নরমালি কনডেনসেশন করার জন্য পাঠায় দেওয়া হয়, সেটা হলো স্ক্র্যাবার বলে। ওকে, নকআউট ড্রামের যে এটা আমাদের হাতে মনে হয়, তোমাদের কি এরপরে আরো ক্লাস আছে? এরপরে কখন ক্লাস? স্যার 12টার জি দিকে স্যার, ক্লাস আছে স্যার, 12টায়। 12টায় ক্লাস আছে। আচ্ছা, নকআউট ড্রামের অঙ্কটা একটু দেখাই দিই। অঙ্কটা হচ্ছে খুবই সোজা, সো 2 মিনিটও লাগবে না। দুইটা জিনিস নকআউট ড্রাম ডিজাইন করার জন্য, এই যে নকআউট ড্রামটা, সো আমাদের হচ্ছে ম্যাক্সিমাম লিকুইডের যে স্টিমের যে ভেলোসিটিটা থাকবে, ড্রপ আউট ভেলোসিটি ইউডি, আর এটা হচ্ছে রো এল হচ্ছে লিকুইডটার ডেনসিটি, আর ডিপি হচ্ছে ডায়ামিটার পার্টিকেলের। এটা যদি থাকে তাহলে আমাদের ড্র্যাগ এফিসিয়েন্টের জন্য এপিআই 521 থেকে এখানে একটা গ্রাফ দেওয়া আছে, ওই ইয়ের মধ্যে কফিসিয়েন্ট বাইর করতে হয়। সো কফিসিয়েন্ট বাইর করলে আমরা বেসিক্যালি সিআর স্কোয়ার এটা দিয়ে আমরা সাধারণত কফিসিয়েন্টটা বাইর করে থাকি, সিআর স্কোয়ারের সাপেক্ষে সিটা বাইর করি। আর এই সিটা আমরা ইউজ করি হচ্ছে এই যে এখানে ড্র্যাগ কফিসিয়েন্টটা ইউজ করে আমরা ওই ভেলোসিটি, এটাই হচ্ছে এখানে আমাদের ডিজাইনের অঙ্ক। তাহলে আমরা যদি দেখি যে ডিটারমিন দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি হরিজন্টাল নকআউট ড্রপ আউট পার্টিকেল, ভেপার রেট হচ্ছে এত, পিবি এত, এগুলা। সো আমাদের যে ফর্মুলাটা ছিল পিএল পিবি, এই এই ভ্যালুগুলা এখানে বসে যাচ্ছে। তারপর হচ্ছে মিউ যেটা সেন্ট্রিফিউজ ভিসকোসিটি সেটা বসলো, এবং 0.9510 এটা তো হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, সো এটা চলে আসলো। আর ভিপি হচ্ছে আমাদের যে ভেপার রেট 170, সেটা চলে আসতেছে। তো এটা দিয়ে গুণ দিলে সিআর স্কোয়ার, আমাদের সিআর স্কোয়ারটা পাওয়া গেল। তো সিআর স্কোয়ার যদি থাকে তাহলে আমরা ম্যাক্সিমাম ভেলোসিটির জন্য সিটা বাইর করবো হচ্ছে এই যে গ্রাফ থেকে, এই যে গ্রাফ যেটা আছে সেটা থেকে আমরা সিআর স্কোয়ারটা বাইর করবো। তো আমাদের এখানে সিআর এটা ভ্যালুটা আছে 5394। তো 5394 যদি থাকে তাহলে 5394 মানে এই জায়গায় একটা 1 2 3 4 5 এখানের মধ্যে এই জায়গায়, সো এই জায়গায় যে ভ্যালুটা 1 এর
থেকে একটু উপরের ভ্যালু, সো ওই ভ্যালুটা হচ্ছে এই জায়গায়। আচ্ছা, পরের ভ্যালুটা এরকম ভ্যালু, এই ভ্যালুটা পাওয়া গেছে। রোয়েল জানি, রো জানি, ডিপি জানি, জি জানি, জি মানে হচ্ছে ওই যে কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্ট গুলোর ভ্যালু বসাই দিলে আমাদের এটা হচ্ছে। সো এটাই হলো আমাদের মিনিমাম যে ড্রপ আউট ভেলোসিটিটা, সেটা থাকলে আমরা ওইটা সেপারেট করতে পারবো, সেই স্পিডে এই ভেলোসিটিটা ক্যালকুলেট করা হয়। সেভাবে করে আমাদের এই ড্রামটার ডিজাইন করা হয়। ঠিক আছে, আজকে তাহলে আমাদের এই পর্যন্তই থাকলো। এখন তাহলে তো যেহেতু নিয়মিত, ওকে, তো এখন তোমাদের তো নেক্সট ক্লাস মনে হয় একটা গ্রুপে, তাই না? আগামীকাল, আগামীকালও তো অনলাইনে হওয়ার কথা। এখন আমাদের মানে মৌখিক ভাবে নির্দেশ দিচ্ছে। জি স্যার, কালকে অনলাইনে। হ্যাঁ, সো আরেকটা গ্রুপের কালকে ক্লাস তো হচ্ছে ইয়াতে, সো তাহলে আমাদের হচ্ছে একটা গ্রুপ থাকতেছে। তো একটা গ্রুপে কি সেকশন বি না সেকশন এ থাকতেছে মনে হয়? সেকশন এ স্যার, কালকে সেকশন বি এর ক্লাস নাই। ও, সেকশন এ এর ক্লাস থাকতেছে, ঠিক আছে, তাহলে সেকশন এর সাথে দেখা হবে। এটা হলো ব্যাপার। আজকের মতো তাহলে এটা শেষ করলাম। দেখি স্টপ শেয়ারিং গেল কোথায়, রেকর্ডিংটা বন্ধ করতে হবে আগে, আগে দেখা যাবে। রেকর্ডিংটা আজকে রেকর্ড করতে পারছি, কিন্তু সমস্যা হলো মানে এটা কি চলে আসলো, রেকর্ড স্টপ রেকর্ডিং।